সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের বর্তমান যে অস্থিতিশীল অবস্থা, বাংলাদেশের সমাজ ভেঙে যাচ্ছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, রাজনীতি অলরেডি ছন্নছাড়া অবস্থা হয়ে গেছে। এই অবস্থা হওয়ার পিছনে যেই শক্তিগুলো দায়ী, যে ফ্যাক্টরগুলো কাজ করেছে, ইতিমধ্যে আপনাদের অনেকের কাছে কিন্তু এটি দৃশ্যমান। এর ভেতরে বহিঃশক্তির আক্রমণে দেশ এখন জর্জরিত। আমেরিকা চাচ্ছে বাংলাদেশকে তাদের একটা নব্য কলোনি বানাতে, যে কলোনিতে আমেরিকা তার এই দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করার জন্য একটা মেকানিজম সেট করবে। মেকানিজম সেট করে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র করে এখানে যুদ্ধ অবস্থা চাপিয়ে দেবে এবং অনর্গল, অনবরত এবং সুদীর্ঘ সময় ধরে এই দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশ একটি লঞ্চিং প্যাড হবে। অন্যদিকে চায়না চেষ্টা করছে, বিগত সরকারের সময় তাদেরকে জামাত বিএনপির সাথে যোগাযোগ করতে দেয়নি, এই রকম সুর তুলে এখন তাদের কাছে আসার চেষ্টা করছে এবং তাদের কাছে এসে বাংলাদেশের মার্কেটে পেনিট্রেট করার চেষ্টা করছে। অন্যদিকে পাকিস্তান চাচ্ছে 1971 সালে বাংলাদেশের কাছে যে পরাজয় বরণ করেছে, অর্থাৎ ভারতের সহযোগিতায় বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যেভাবে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে পাকিস্তানের পেট চিরে নতুন একটি স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছে, সেই শোধ নিতে এক। দ্বিতীয়ত, বাংলাদেশকে একটি জঙ্গি, সন্ত্রাসবাদী, ধর্মাশ্রয়ী, মৌলবাদী রাষ্ট্রের কাঠামোতে ঢুকিয়ে দিতে। আর আমাদের পরীক্ষিত বন্ধু ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব অনাচার, অজাচার, অত্যাচার, নির্যাতন অবলোকন করছে। কারণ তাদের তো একটি স্বাধীন দেশের প্রতি মর্যাদা, প্রতি তাদের শ্রদ্ধা আছে, যার জন্য তারা বাংলাদেশে কোনো হস্তক্ষেপ করছে না। এখন আসলে বাংলাদেশ কি হচ্ছে, বাংলাদেশ কি করতে যাচ্ছে, বাংলাদেশ এখন কোন দিকে যাবে? বাংলাদেশ কি ভারতের দিকে যাবে? বাংলাদেশ নাকি আমেরিকার দিকে যাবে? নাকি বাংলাদেশ যাবে পাকিস্তানের দিকে? নাকি বাংলাদেশ যাবে চীনের দিকে? নাকি বাংলাদেশকে একটি মধ্যপন্থা অবলম্বন করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে অর্থনীতিকে এগিয়ে নেবে? এটা এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটি প্রশ্ন এবং বড় একটি সিদ্ধান্তের ব্যাপার। বাংলাদেশে এই সিদ্ধান্তটি নিতে গেলে যেই রাজনৈতিক ক্ষমতা দরকার, যেই রাজনৈতিক ইনস্টিটিউশন দরকার, যে রাজনৈতিক প্রজ্ঞা দরকার, বর্তমানে অবৈধ ক্ষমতা দখলদার ডক্টর ইউনূস এবং বাটপার, লুচ্ছা, পরস্ত্রীর সাথে পরকীয়া করা আসিফ নজরুল এর পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না। আপনারা অনেকেই জানেন আসিফ নজরুল অনার্স এবং মাস্টার্সে কোনো জায়গায় ফার্স্ট ক্লাস পায় নাই, সেকেন্ড ক্লাস পাওয়া ছাত্র। শুধুমাত্র মুক্তিযুদ্ধের যে দলিলগুলো জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম, বেগম সুফিয়া কামাল, রাজ্জাক ভাই, তারপরে আমাদের সাংবাদিক শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, কবি সুফিয়া কামাল, আমাদের কবি শামসুর রহমান, ওরা মিলে যে স্বাধীনতার পরবর্তীতে ঘাতক দালালরা যে আমাদের লোকদেরকে কিভাবে হত্যা করেছে, নির্যাতন করেছে, এর যে সচিত্র প্রতিবেদন তৈরি করেছিল, এই প্রতিবেদনগুলা এই এরশাদুল বারী নামে পাকিস্তানপন্থী একজন, রাজাকারপন্থী একজন টিচার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন, সেই ডিনকে দিয়ে, ল ফ্যাকাল্টির ডিনকে দিয়ে সে তার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পায়। চাকরি পাওয়ার পরে যেহেতু সেকেন্ড ক্লাস, তার তো সহজে কমনওয়েলথ স্কলারশিপ পাওয়ার কথা না, কিন্তু যোগ্য মানুষকে না দিয়ে এই অযোগ্য, এই বাটপার, এই সিটিং, এই টাউট লোকটাকে স্কলারশিপটা দেওয়া হয়। কি স্কলারশিপ? কমনওয়েলথ স্কলারশিপ। সেটা নিয়ে সে এখানে এসে
ডক্টরেট ডিগ্রি করে। তাহলে এখন দেখেন সেই টাউট ডক্টর ইউনূস, বাটপার ইউনূস, এরা দেশটাকে ছিঁড়ে পিড়ে শেষ করছে। এখন প্রথমে তারা চেয়েছিল আমেরিকাকে পট করে বন্দরটা দিয়ে দিবে, আর দিয়ে দিবে একটা করিডোর, এবং আমেরিকাকে আমাদের সেন্ট মার্টিন দিয়ে দিবে। এই চিন্তায় রিয়েকশন হয়েছে সমাজে। আর্মি, পুলিশ, বিজিবি, বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে কথা উঠছে যে আমরা এটা চাই না, যার কারণে ডক্টর ইউনূস ওই যাত্রায় এটা দিতে পারেনি। তারপর কি হলো, ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বাড়িয়ে দিল। আমাদের কিসের ট্যারিফ? আমরা যে আমেরিকাতে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং বিক্রি করি, দেখেন আরও 2 বছর আগে আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের টোটাল বিক্রি ছিল, অর্থাৎ আমরা যে এক্সপোর্ট করতাম, এক্সপোর্টের পরিমাণ ছিল $64 বিলিয়ন, যেটা এই বছর হওয়ার কথা $75 বিলিয়ন। এই $75 বিলিয়ন মধ্যে আমাদের আমেরিকাতে ট্রেড হয় মাত্র $10 বিলিয়ন, আর বাকি $65 বিলিয়ন আমরা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানি করি। সেটা অস্ট্রেলিয়া, সেটা নিউজিল্যান্ড, সেটা কানাডা, সেটা ইউরোপ এবং আমেরিকার আরও অন্যান্য দেশ এবং আফ্রিকা, সব মিলিয়ে আমরা 75 বিলিয়ন এস্টিমেটেড ফরেন কারেন্সি এই গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং থেকে আসে। দেখেন ভারত আমরা রপ্তানি করি 1 বিলিয়নেরও কম, কিন্তু ভারত থেকে যেটা আমরা আমদানি করি সেটা হচ্ছে 10 বিলিয়ন। এখন আপনাদের মনে সাধারণত প্রশ্ন জাগতে পারে, তা না, ভারতের সাথে তো আমরা শুধু কিনি, আমরা তো বেচি না, তাহলে ভারত কেন, আমাদের কেন বাণিজ্য এত ঘাটতি, আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখবো না? কিন্তু হে বৎস, একটু ভালো করে শোনো, ভারত থেকে আমরা কি কিনি? ভারত থেকে আমাদের বাংলাদেশে যে সুতা উৎপাদন হয়, যে সুতা দিয়ে আমাদের কাপড় হয়, যেই কাপড় দিয়ে আমরা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে 75 বিলিয়ন বিক্রি করি, সেই সুতার প্রাথমিক উৎস হচ্ছে ভারত। অর্থাৎ আমরা মূলত ভারত থেকে এই সুতাটাই মূলত কিনি এবং কাপড়ও কিনি। এখন সুতা দিয়ে কাপড় তৈরি হয় বাংলাদেশে, সেই কাপড় দিয়ে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং তৈরি হয়। সুতা উৎপাদনের জন্য যে তুলা, এই তুলা কিন্তু আমরা ভারত ছাড়া আরও 2টা দেশ থেকে 3টা দেশ থেকে কিনতে পারি। ব্রাজিল থেকে কিনতে পারি, আমেরিকা থেকে কিনতে পারি, চায়না থেকেও কিনতে পারি। এখন চায়না, ব্রাজিল এবং আমেরিকা থেকে যদি আমরা সেই তুলা কিনি, ভারত থেকে যে দামে কিনি তার থেকে 20% দাম বেশি পড়ে। তাহলে আপনি দেখেন, গার্মেন্টসের ট্যারিফ যদি 20% 15% বেড়ে যায়, আমাদের হাঁপানি উঠে যায়। কারণ কি, এই পরিমাণ যদি ট্যাক্স বেড়ে যায়, তাহলে আমরা মার্কেটে টিকে থাকবো কি করে? আর এখন যে তুলা আমরা ভারত থেকে আমদানি করি, সেটাতে আমাদের দাম সাশ্রয় হলো 20%, আর অন্যদিকে ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন এবং টাইমের থেকে আমরা আরও 5% সেভ করি। তার মানে আমরা 25 ভাগ কম দামে, কম খরচে ভারত থেকে তুলা আমদানি করতে পারি। এখন আপনি যদি মনে করেন আমরা ভারত থেকে কিনবো না, ভারত আমাদের সাথে সম্পর্ক ভালো না, আমরা ভারতের সাথে বন্ধু হব না, তাহলে আপনি কোত্থেকে আনবেন? ব্রাজিল থেকে আনেন। ব্রাজিল থেকে একটা তুলার চালান বাংলাদেশে আসতে আসতে 15 দিন থেকে 1 মাস সময় লাগে, আর ইন্ডিয়া থেকে আসতে 3 থেকে 5 দিন সময় লাগে। তাহলে আপনি 1 মাস আর 5 দিন, এটা ডিফারেন্সটা আপনি বোঝেন যে একটা অর্ডার দিলে এই সময়ের ভিতরে আসলে আপনার লাভটা কি। এক, যখন ব্রাজিল থেকে আমেরিকা থেকে তুলা আসে, সেই তুলা যেই পরিমাণ সময় নিয়ে যত লম্বা জার্নি করে বাংলাদেশে আসে, যে ট্রান্সপোর্টেশন কস্ট হয়, ভারতের থেকে সেটা করলে মাত্র 15% থেকে 20% কস্টে আমরা আনতে পারি। তাহলে এখন আপনি বোঝেন, ভারত থেকে যে আমরা 10 বিলিয়ন আমদানি করি, এটা কি ভারতের প্রয়োজনে করি নাকি আমাদের প্রয়োজনে করি? ওই 10 বিলিয়ন আমদানি করতে পারি বলেই আমরা 75 বিলিয়ন রপ্তানি করতে পারি। তার মানে আমাদের যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং, যেটা আমাদের একমাত্র মানে ম্যান পাওয়ারের বাইরে আমরা যেটা এক্সপোর্ট করি, সেটা হচ্ছে মূল ভিত্তিটা গার্মেন্টস, আর সেই গার্মেন্টসের ভিত্তিটা হচ্ছে ভারত। 2,
বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি, আপনারাও পড়ছেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদীমাতৃক অর্থটা কি? মানে হচ্ছে বাংলাদেশের মা হচ্ছে নদী। এই নদী থাকলেই বাংলাদেশ বেঁচে থাকে, আর এই নদী বেঁচে না থাকলে বাংলাদেশও বেঁচে থাকে না, কারণ নদীর হচ্ছে বাংলাদেশের মাতা। এখন বাংলাদেশের যে বড় বড় 54টা নদী, এই 54টা নদী এসছে ভারত থেকে। তাহলে বাংলাদেশের মা যদি হয় নদী, আর নদীর মা হচ্ছে ভারত, আপনি কি বুঝতে পারছেন? কথাটা ক্লিয়ার হয়েছে যে বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক, অর্থাৎ বাংলাদেশের মা হচ্ছে নদী, আর নদীদের মা হচ্ছে ভারত, কারণ সমস্ত নদীর উৎস ভারত। কিছু কিছু নদী আছে চায়নাতে উৎপত্তি, কিন্তু ভারত দিয়ে এসছে, ভারতের উপরেই ক্ষমতা সেটার। এখন আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, বাংলাদেশের যে ফসল উৎপাদন, ধান উৎপাদন, গম উৎপাদন, পাট উৎপাদন, রবি শস্য উৎপাদন, এটার বিশাল অংশ নির্ভর করে শুষ্ক মৌসুমে এই নদীতে কি পরিমাণ পানি আছে সেটার উপর। যদি নদীতে পানি না থাকে তাহলে আপনি দেখবেন আমাদের রবি শস্য উৎপাদন হচ্ছে না। যদি নদীতে পানি না থাকে শুষ্ক মৌসুমে, তাহলে আপনি দেখবেন আমাদের ধান উৎপাদন, চাল উৎপাদন, আমাদের গম উৎপাদন 1/3 বা অর্ধেক কমে গেছে। যেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে এই নদীর উপরে ভিত্তি করে, এই নদীর পানির উপরে ভিত্তি করে জেলে সম্প্রদায় বেঁচে থাকে, ইলিশ মাছ বেঁচে থাকে, যেই নদীর উপরে ভিত্তি করে আমাদের জীবিকার অনেক কিছু নির্ভর করে, সেই নদীর উৎপত্তিস্থল ভারত। এখন আজকে আপনি আমেরিকা 10% ট্যারিফ বাড়াইছে, 15% ট্যারিফ বাড়াইছে, সেই জন্য আমাদেরকে আমেরিকার কাছে এখন খত দিতে হচ্ছে যে আমরা আমেরিকা থেকে উড়োজাহাজ কিনব। যে উড়োজাহাজটি আগে আমরা যেখান থেকে কিনতাম, যেসব উৎস থেকে কিনতাম, সেখান থেকে প্রায় 100 ভাগ বেশি দাম। আগে যদি আমরা 1 বিলিয়ন দিয়ে কিনতাম, সেটা এখন 2 বিলিয়ন দিয়ে আমেরিকার থেকে কিনতে হবে। আমরা যে অস্ত্র চায়না থেকে, ইন্ডিয়া থেকে বা টার্কি থেকে আমরা যে অস্ত্র কিনতাম, সেই অস্ত্র যেটার দাম ছিল 1 বিলিয়ন, আমেরিকা থেকে সেটা কিনতে হবে 2.5 বিলিয়ন দিয়ে। এখন আমরা সেখান থেকে কিনতে হবে। যেই তুলা আমরা কিনতাম 10 মিলিয়ন দিয়ে, আমেরিকা থেকে সেটা 15 মিলিয়ন দিয়ে কিনতে হবে আমাদের। তাহলে আপনি বোঝেন, আমেরিকাকে যদি এখন খুশি করতে হয়, শুধু তার থেকে কিনলেই হবে না, আমাদেরকে আমাদের বন্দরটি আমেরিকাকে দিতে হবে, আমাদের ডিপ সিতে একটি সি পোর্ট দিতে হবে আমেরিকাকে, যেখানে আমেরিকা একটি নেভাল বেস, একটি সামরিক ঘাঁটি করবে। এই ঘাঁটি করে দক্ষিণ পূর্ব এশিয়াকে সে মনিটর করবে। তাহলে আপনি বোঝেন, যেখানে ইন্ডিয়ার উপরে যে আমাদের নির্ভরশীলতার যেটা দেখালাম, যে আমার গার্মেন্টস বাঁচতে হলে ইন্ডিয়ার সাথে আমার সম্পর্ক রাখতে হবে, কারণ আমেরিকা একদিকে ট্যারিফ বাড়াচ্ছে, ইউরোপও বাড়াবে, আর এদিকে জিনিসপত্র যদি বাইরের থেকে কিনতে হয় তাহলে আমার প্রোডাক্টের ভ্যালু অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া অথবা চায়নার সাথে আমরা আর প্রতিযোগিতায় ইন্ডিয়া সহ কারো সাথেই আর টিকে থাকতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের এই শিল্পটি ধ্বংস হয়ে যাবে। এক। দ্বিতীয়ত আসেন, বাংলাদেশে যে সরিষা, তারপরে ডাল, বিভিন্ন রকমের মশলা, আমরা যেটা আবহমান কাল থেকে খেয়ে এসেছি, বাংলাদেশের জায়গার অপ্রতুলতার কারণে, ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের কারণে, মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে উৎপাদন করার মতো জায়গা এখন নেই। যার কারণে এইসব কলাই, মসুর, ডাল এগুলো কিন্তু আমরা এখন ভারত থেকে নিয়ে আসি। এই ভারত থেকে আইনা আমরা যে দামে বিক্রি করি, পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আনলে এটা 3 গুণ দামে বিক্রি করতে হবে, কারণ এর কাছাকাছি আর কেউ নেই। তাই এখন আমার যে ভারতের নির্ভরতা, বিশেষ করে নদী এবং আমাদের ভারতের উৎপাদিত এইসব রবি শস্য, এটা আমরা কোত্থেকে আনবো, কোথায় যাই আমরা পাবো? ভারতের সাথে আমরা শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল, বঙ্গবন্ধু যখন ছিল, তখন নাকি গোলামি চুক্তি করেছে। এই যে আজকে 11 মাস এই বাটপার ইউনুস, এই লুচ্ছা এই নজরুল, এই লুচ্চা নজরুলরা এখনো পর্যন্ত কি আপনাদের সামনে একটি চুক্তিও বের করে দেখাইতে পারছে, যেই চুক্তিটি ভারতের সাথে আমরা গোলামি চুক্তি বলে করেছি, তারা বাদ করেছে বা আপনাদেরকে দেখাইতে পারেনি। তারপরে আসেন পাকিস্তান।
পাকিস্তানের সাথে আমরা রক্তক্ষয়ী একটি যুদ্ধ করেছি। এই যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করে এই বাংলাদেশের জন্ম হয়েছে। 30 লাখ মানুষের মৃত্যুর জন্য এখন পর্যন্ত তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা করে নাই। আমাদের যে পাওনা তাদের কাছে, ওই সময়ে আমরা 70 বিলিয়ন পরিমাণ টাকা মানে আমরা ওদের কাছে পাই। আমাদের যে সম্পদ তারা তছরূপ করেছে এবং আমাদের যে যা যা নিয়ে গেছে, আমরা তাদের কাছে ক্ষতিপূরণ সহ 70 বিলিয়ন পাওয়ার কথা। সেই 70 বিলিয়ন কোথায়? আমাদের 70 বিলিয়ন তো আমাদেরকে দেয়নি। তাইলে আমরা যে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছি, পাকিস্তান আসলে কি? পাকিস্তান উৎপাদন করে জঙ্গি, আর ভারত উৎপাদন করে মানব সম্পদ। এখন আমরা কি জঙ্গি উৎপাদনের দিকে যাব নাকি মানব সম্পদ উৎপাদনের দিকে যাব? এক। দ্বিতীয়ত, পাকিস্তানে গত 70 বছরে, এখন তো 78 বছর, এই 78 বছরে একটি সরকারের টেনিউরও 5 বছর পূর্ণ হয় নাই। তার মানে বোঝেন গণতন্ত্রের অবস্থা। আর পাকিস্তান, ইন্ডিয়াতে সবসময় গণতান্ত্রিক সরকার ছিল। তাহলে আমরা কি এখন এই অটোক্রেট, এই মৌলবাদী, ধর্মাশ্রয়ী, সাম্প্রদায়িক গোষ্ঠীর দিকে যাব, নাকি ভারতের মতো ধর্মনিরপেক্ষ, গণতন্ত্রপ্রেমী, কল্যাণকামী একটা রাষ্ট্রের দিকে যাব? এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দেখেন, তারপরে আসেন চায়না। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে চায়না আমাদের বিরুদ্ধে ছিল। 1975 সালের আগে চায়না আমাদেরকে স্বীকৃতি পর্যন্ত দেয় নাই। তাইলে এখন কি আমরা চায়নাতে যাব? চায়না যে দেশে গেছে সেই দেশ প্রায় শেষ। যেমন শ্রীলঙ্কাকে মাটিতে বসাই দিতে চায় না। বাংলাদেশের 3.5 টাকা, মানে 3 টাকা 50 পয়সা দিয়েও গত 3 বছর আগে আমরা এই শ্রীলঙ্কার 1 রুপি কিনতে পারতাম। আর এখন শ্রীলঙ্কা 4 রুপি দিয়েও বাংলাদেশে 1 রুপি কিনা যায় না। শ্রীলঙ্কাকে এইরকম মাটিতে বসায় দিতে চায় না। আফ্রিকার বহু দেশ ধ্বংসফত্তুর হয়ে গেছে চায়না যেখানে গেছে। অর্থাৎ চায়না কিন্তু কোথাও কাউকে উন্নত করার জন্য যায় না, সে দেশটাকে মাটি তামা করে ফেলার জন্য যায়। সুতরাং আমরা কি চায়নার দিকে যাব? চায়নার সাথে কি কারো সম্পর্ক ভালো আছে? নেই। উইগরের মুসলিমদের কি ভালো আছে? নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে? একদিকে চায়না, একদিকে আমেরিকা, আরেকদিকে পাকিস্তান মৌলবাদ, আরেকদিকে ভারত। এই ভারত 1971 সালে আমাদের পাশে ছিল। আমাদের 54টা নদী এই ভারত থেকে আসে। আজকে যদি ভারত ধরেন বর্ষা মৌসুমে প্রচুর পানি দিল, 1988 সালের মতো ঢাকা ডুবে গেল, আপনি কি করতে পারবেন? ভারতের বিরুদ্ধে মামলা করবেন? পারবেন না। কেন পারবেন না? পৃথিবীতে একটি সংস্থা আছে যেটাকে বলে, একটি কনভেনশন আছে, এটাকে বলে আন্তর্জাতিক নদী কনভেনশন। সেই রিভার কনভেনশনে আপনি কোনো একটা রাষ্ট্রের বিরুদ্ধে, অর্থাৎ বাটির দেশ হইয়া উজানের দেশের বিরুদ্ধে তখনই মামলা করতে পারবেন যদি সেই রাষ্ট্রটি ওই কনভেনশনের সিগনেটরি স্টেট হয় এবং আপনিও যদি সিগনেটরি স্টেট হন। বাংলাদেশের যে নদীগুলো যে ভারত থেকে এসছে, ভারত আন্তর্জাতিক নদী কনভেনশনের সিগনেচার করেনি, ইভেন চায়নাও করেনি। যার কারণে চায়নার বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক কোনো ফোরামে কখনো আপনি তাদের পানির ব্যবহার আমাদেরকে দিয়ে যেভাবেই করুক, এর বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। আরেকটা হলো ভারতের সাথে যুদ্ধ। আপনি কি শক্তি দিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে পারবেন? তাও পারবেন না। তার মানে আপনি শক্তিতেও পাচ্ছেন না, আইনেও পাচ্ছেন না। তাহলে আপনি কি দিয়ে পারবেন? গলায় ফাঁস দিতে পারবেন। আপনি ভেবে দেখেন, আমরা কি গলায় ফাঁস দেব, নাকি ভারতের সাথে সত্যিকার অর্থে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব? বাংলাদেশের 1971 সাল থেকে আজকে পর্যন্ত যে 54 বছর, এই 54 বছরের মধ্যে বাংলাদেশ সবচাইতে বেশি উন্নয়ন কার্য হয়েছে 2010 সাল থেকে 2024 সাল, 2009 সাল থেকে 2024 সাল, এই 15 বছর সময়। এই 15 বছরে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক ছিল। এই ভারতের সুসম্পর্ক থাকার কারণে আমরা পার্বত্য শান্তি চুক্তিটি করতে পেরেছি, আমরা গঙ্গার পানি চুক্তিটি করতে পেরেছি, যেই গঙ্গার পানি চুক্তিটি আগামী বছরের সেপ্টেম্বরে শেষ হয়ে যাচ্ছে। ভারত আর নবায়ন করবে না, তাহলে আপনি গঙ্গাতেও পানি পাবেন না। তাহলে দেখেন যে বাংলাদেশের উন্নয়নের সম্পর্ক, উন্নয়নের সাথে আমাদের
ভারতের সাথে সুসম্পর্ক থাকা হচ্ছে অপরিহার্য। ভারতের কাছ থেকে আমরা 10 বিলিয়ন কিনি, এটা ঠিক, কিন্তু এই 10 বিলিয়নের বিনিময়ে আমরা 75 বিলিয়নের ব্যবসা করি। এক। দ্বিতীয়ত, ভারতের এই সহযোগিতা যদি থাকে, আমরা ভারতের বন্দর ব্যবহার করতে পারি, ভারতের বিমানবন্দর ব্যবহার করতে পারি, ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করতে পারি, এবং ভারত দিয়ে আমাদের প্রায় 14 কোটি 14 বিলিয়ন আমাদের প্রতি বছর রপ্তানি হয়। টোটাল আমাদের রপ্তানির যে 75 বিলিয়ন, এর মধ্যে 14 বিলিয়ন ভারতের মধ্য দিয়ে আমাদের রপ্তানি হয়। তাহলে আপনি ব্যাপারটা বোঝেন যে ভারত আমাদের নিকট প্রতিবেশী, 4000 বর্গ কিলোমিটারেরও বেশি আমাদের যে ল্যান্ড বর্ডার ভারতের সাথে, 60টি স্টেট ভারতের সাথে। আমরা যদি ভারতের সাথে সুসম্পর্ক রাখি, উৎপাদিত পণ্য ভারতের এই স্টেটগুলোতে আমরা বিক্রি করতে পারি, আমরা এক্সপোর্ট করতে পারি। সেটা না করে আপনি আমেরিকার 10 বিলিয়নের জন্য দেশ বিক্রি করে দিচ্ছেন। আসলে মূল কারণটা এই 10 বিলিয়ন নয়, এটার মূল কারণ হচ্ছে আমেরিকার আশীর্বাদ নিয়ে ডক্টর ইউনূস এবং বাটপার আসিফ নজরুল আরও বেশি দিন ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতায় থেকে এই দেশটাকে ভিক্ষার সাজি হাতে দিয়ে এই দেশটাকে ফকির বানাতে চায়। এখন আসুন আমরা একটু অ্যাসেস করে দেখি, আমেরিকার সাথে গেলে আমাদের 10 বিলিয়ন যদি ঠিক থাকে উৎপাদন, মানে আমাদের 10 বিলিয়নের যদি এক্সপোর্ট ঠিক থাকে, ওই আমেরিকা থেকে আনতে হবে আরও 10 বিলিয়ন, তার মানে আমরা জিরো। এক। দ্বিতীয়ত, ভারতের সাথে আমাদের সম্পর্কটি হবে বন্ধুত্বের না শত্রুতার সম্পর্ক। কারণ আমেরিকা যখন বাংলাদেশে এসে পোর্ট করবে, বাংলাদেশের বন্দর নিয়ে যাবে এবং একটি করিডোর দিয়ে মিয়ানমারে যুদ্ধ অবস্থা চালায় রাখবে, তখন ভারত তো আমাদের সাথে সুসম্পর্ক রাখবে না। বর্ষা যখন আসবে তখন নদীতে 3 গুণ পানি দিয়ে বাসায়া দিবে, আর যখন শুষ্ক মৌসুম আসবে, যখন আমাদের পানির দরকার হবে, তখন পানিটা বন্ধ করে দিয়ে আমাদেরকে দুধু মরুভূমি বাড়াইয়া দিবে। আমাদের খাদ্য উৎপাদন কমে যাবে, মৎস্য উৎপাদন কমে যাবে, নদী সম্পদের ব্যবহার আমাদের জিরোতে চলে যাবে। তাহলে এখন বাংলাদেশের সাথেই ভারতের সাথে সুসম্পর্ক করা, আমেরিকা গোল্লায় যাক, আমেরিকা আমাদের কোনোদিনও বন্ধু ছিল না, আমেরিকার সাথে আমরা বন্ধুত্বপূর্ণ ট্রেড করতে এখনও চাই, সেটা হবে সমতার ভিত্তিতে। আমরা যা পারি তা করব, তারা যা পারে তা করব, কিন্তু কোনোভাবেই পাকিস্তান আর চায়নাকে ঢুকিয়ে ভারতকে শত্রু বানানো যাবে না। যেমনটা বলছিলাম, যদি শত্রু বানান, এই 54টি নদী শুকাবে, অথবা এই 54টি নদী বর্ষাকালে ওভারফ্লো হবে, যা দিয়ে আপনি কোনো দিনও সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে রক্ষা করতে পারবেন না। তাই আসুন আমেরিকাকে লাল কার্ড, চায়নাকে হলুদ কার্ড, পাকিস্তানকে কালো কার্ড, আর ভারতকে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করে প্রতিবেশী হিসেবে তাদের সাথে আমরা সহ অবস্থান করি, বন্ধুত্বপূর্ণ সহ অবস্থান। কারণ আমাদের যখনই দুঃসময় এসছে, আমরা তখনই ভারতকে পাশে পেয়েছি, এবং এই ভারতকে কাজে লাগিয়ে এই গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং যারা মানব সম্পদ উৎপাদন করে তাদের সাথে থেকে নিজের দেশটাকে উন্নত করি। এবং এই ইউনূস সরকার, এই পেশিবাদী সরকার, এই অন্যায়কারী সরকার, এই গণহত্যাকারী সরকারকে আমরা এই বাংলাদেশে আর দেখতে চাই না। আসুন নির্বাচনের ভিত্তিতে একটি সুন্দর রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসুক, দেশকে সুন্দর উন্নয়নের পথে ফিরিয়ে নেক। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একটি বিষয় নিয়ে।